দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। কাতারের আমির বাংলাদেশ সফর করে গেলেন। উপজেলা নির্বাচনের প্রচারণা শুরু হয়ে গেল প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে। আবার রেলের ভাড়া বাড়ছে এমন একটি তথ্য আজকে 4 মে থেকে রেলের ভাড়া বাড়ানো হবে। এরকম নানান ঘটনা প্রবাহ। আজকে এই 3টি বিষয় নিয়ে মূলত কথা বলতে চাই আমরা আমাদের আজকের আয়োজনে। আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ফরিদ হোসেন, সম্পাদক ইউএনবি। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে। আমার সাথে অনলাইনে এই পর্বে প্রথমে কথা বলতে চাই কাতারের আমিরের বাংলাদেশ সফর প্রসঙ্গে। এই পর্বে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক। স্বাগত জানাচ্ছি মুন্সি ফয়েজ আহমেদ আপনাকেও। আমি ফরিদ হোসেন আপনাকে দিয়ে শুরু করি। কাতারের আমির বাংলাদেশ সফর করে গেলেন। বলা হচ্ছে দীর্ঘদিন পরের এই সফর, দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক আছে, বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক, বাংলাদেশের অনেক প্রবাসী আয় কিংবা প্রবাসীদের কাজ করার জন্য একটা বড় শ্রমবাজার হচ্ছে কাতার। কেমন গেল সফর, কিংবা যে চুক্তিগুলো সই হলো, যে এমও স্বাক্ষর হলো, তাতে আসলে কতটা আশাব্যঞ্জক হওয়ার মতো সফর গেল, কি বলবেন? না দেখুন, আপনি ঠিকই বলেছেন। আমি যতদূর জানি যে 19 বছর পরে কোথাও 22 বছরও আসছে, জি 19 থেকে 22 এরকম কিছু। এই উচ্চ পর্যায়ের এই ধরনের সফর বাংলাদেশে হলো। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বর্তমান সরকার 7 জানুয়ারি নির্বাচনে জয়ী হয়ে নতুন করে সরকার গঠন করার পরে এই এতটা উচ্চ পর্যায়ের কোনো রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ সফর, রাষ্ট্র এবং সরকার প্রধানের, তো এগুলো মিলিয়ে এটার তো একটা গুরুত্ব আমরা বুঝতেই পারি যে কতটা গুরুত্ব। কারণ কাতারের আমির যদিও এটার সঙ্গে বোধহয় তিনি ফিলিপিন্সেও গিয়েছিলেন, তারপর এখান থেকে নেপাল যাওয়ার কথা। কাজেই শুধু বাংলাদেশ না, তারপরেও বাংলাদেশে তিনি এসেছেন এবং সেটা গুরুত্ব বহন করে। আমরা জানি যে বাংলাদেশের এবং নেপালের দুটো দেশেরই অনেক প্রবাসী কর্মী সেখানে আছে কাতারে, এবং কাতারের অর্থনীতিতে এটা একটা বড় ধরনের ভূমিকা পালন করছে। বাংলাদেশে বোধহয় 4 লক্ষর মতো শ্রমিক সেখানে আছে, সর্বশেষ হিসাব যেগুলো আছে সেদিক থেকে ব্যাপার। কাতারের সঙ্গে আমাদের অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সেগুলো আছে। আমাদের দু দেশের সেই 70-এর দশক থেকেই যখন সম্পর্ক হয়েছে, তখন থেকে এই সম্পর্কটা উত্তর বৃদ্ধি পেয়েছে। কাজে একজন রাষ্ট্রপ্রধানের এবং সর্বোচ্চ পর্যায়ে যখন এই ধরনের সফর হয়, সেটা এমনিতেই একটা সফর তার এমনি হয় না, অনেক প্রস্তুতি থাকে, অনেক ধরনের ঘটনা থাকে। কাজে এটা সম্পর্কের একটা উন্নতির দিকে যে যাচ্ছে সেই ধরনের কি বলে যে সেটাই সাক্ষ্য দেয়। আরেকটি যেটা হচ্ছে যে আপনার 10টি চুক্তি সব মিলিয়ে 10টি এমইউ, সেগুলো মূলত অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি করা, ট্যাক্সেশনের ব্যাপার আছে এবং আইনগত সহায়তার প্রশ্নটি আসছে। এখানে যে জিনিসটা আমি জানি যে কাতারের আমির, উনি যদিও 2 দিন বলা হচ্ছে, আসলে 24 ঘন্টার মতো, এবং তিনি তার সফরের কিছুটা কাটছাট করেছেন। তিনি যেমন আমরা জানি যে কালশিতে সড়কে তার নামের যে সড়ক, সেটি অনলাইনে উদ্বোধনের কথা ছিল, তিনি সেখানটাতে যাননি। তারপরে আরো 2টা প্রোগ্রাম গুরুত্বপূর্ণ, সেটা তো ব্যস্ত কর্মসূচির কারণে হয়তো যাই হোক যেটা বলা হয়েছিল। আরেকটা যে চুক্তি হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু চুক্তি হয়নি সেটার কথাটাও আমরা জানি, যেটা হচ্ছে এটা বন্দি বিনিময় চুক্তি হওয়ার কথা ছিল, যেটা আগে বলা হয়েছিল। এখানে আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি এমন একটি বিষয় আছে, কিন্তু কথাটা ছিল বন্দি বিনিময় চুক্তি একটা হবে। এবং সেখানে আমরা এই কথাটা, কাতারের তো আর কোনো বন্দি খুব একটা বাংলাদেশে আসে বলে যাই না, কিন্তু বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা আসে, এবং যে কারণেই বাংলাদেশ দিক থেকে এটা আগ্রহ দেখানো হয়েছিল, সেটা হয়নি বলে যে ব্যর্থ হয়েছে কোনো কিছু তা না। আমি যেটা বলতে চাচ্ছি যে যা আমাদেরকে বলা হয়েছিল যে এই ধরনের ঘটনা হবে, সেটা হয়নি। তো সেই দিক থেকে একটা ব্যাপার। আরেকটি হচ্ছে যে একটি প্রশ্ন এখানে 2 দেশের সম্পর্কের ক্ষেত্রে যেটা আছে, যেগুলো আমরা কূটনৈতিক পর্যায়ে, সরকারি পর্যায়ে হয়তো বলাগুলি হবে না, কিন্তু আমরা যেহেতু সাংবাদিক, আমরা যেহেতু জানি অনেক কিছু, সেখানে কিছু বলা ভালো। যেমন কাতার এই প্রবাসী শ্রমিকদের
ব্যাপারে যে ধরনের কতগুলো সমস্যা আছে তাদের, শ্রমিকরাও সেখানে নানা ধরনের সমস্যায় মুখোমুখি হয়। এটা নিয়ে আন্তর্জাতিক যারা অধিকার নিয়ে কাজ করে, এই ধরনের অধিকার সংস্থাগুলো, তারাও নানা ধরনের কথাবার্তা বলে। বিশেষত 2022 সালের যে কাতারে তো আপনার বিশ্বকাপ ফুটবলের, সেখানেও স্টেডিয়াম তারা অনেক নির্মাণ কাজ করতে হয়েছে। সেই নির্মাণ কাজে অনেক শ্রমিক তারা নিহত হয়েছে, মারা গেছেন, তো তারা অসুস্থ হয়েছেন, তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া তাদের পরিবারগুলোকে, এমনও কাজে এই জিনিসগুলো আছে। অনেকগুলো বিষয় বাংলাদেশের আমাদের অনেক সময় বলা হয় যে এগুলো তুলে ধরা দরকার, কিন্তু আমরা তো সেই অবস্থাতে নেই। কারণ আমরা যে অবস্থাতে আছি তাতে কাতারের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক রাখা, বন্ধুত্বপূর্ণ রাখা, এবং আমরা আমাদের ব্যবসা বাণিজ্যের স্বার্থে, আমাদের আরও শ্রমিক পাঠানোর স্বার্থে সেখানে আমাদের সম্পর্ককে অবশ্যই সামনে রাখতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের শ্রমিকদেরও স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে আমাদের সরকার ভূমিকা রাখতে হবে, এবং সেটা হয়তো তারা রাখছে। জি, আমি একটু মুন্সি ফয়েজ আহমেদের কাছে যেতে চাই। মুন্সি ফয়েজ আহমেদ, আলোচনা শুনছেন নিশ্চয়ই, আপনার কাছে এই একই বিষয়ে কতটা তাৎপর্যপূর্ণ, এবং যে চুক্তিগুলো হলো, বিশেষ করে পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন, আরেকটি বড় জায়গা হচ্ছে বাংলাদেশের জন্য কাতার একটি অন্যতম বৃহৎ শ্রমবাজার, সেটিকে আরও বৃহৎ কিংবা আরও বড় করে দেখা, কি অবস্থা আপনার কাছে কি মনে হচ্ছে? এই সফরের মধ্য দিয়ে আমরা আসলে কতটুকু সেই জায়গায় পৌঁছাতে পারবো, কিংবা পৌঁছানোর একটা পথ আরও প্রসারিত হলো কিনা? জনাব মুন্সি ফয়েজ আহমেদ। যখন দুই দেশের মধ্যে এই স্তরে সফর বিনিময় ঘটে, যার সর্বোচ্চ পর্যায়ে, তখন ধরেই নিতে হবে যে আমাদের সম্পর্কগুলো যেসব ক্ষেত্রে সহযোগিতা আছে সেই সব ক্ষেত্রে সহযোগিতাগুলো আরো দৃঢ় হবে। নতুন নতুন সহযোগিতার ক্ষেত্রে উন্মোচন করতে দুই পক্ষ রাজি হয়েছে এবং সেইগুলো এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। না হলে এই পর্যায়ের সফর সাধারণত করা হয় না, শুধুমাত্র লোক দেখানোর জন্য এই ধরনের সফর হয় না। এর পিছনে অনেক প্রস্তুতি থাকে, এবং সেই প্রস্তুতির একটা অংশ হলো যে অনেকগুলো যে আমাদের সম্পর্কটা যদি নতুন মাত্রায় নিয়ে যাওয়া যাবে সেই জিনিসটা নিশ্চিত করা। তো আমি মনে করি যে সেই কাজ করা হয়েছে, এবং তার ফলে অনেকগুলো ক্ষেত্রে আমাদের চুক্তি বা কি বলা যায় সমঝোতা ইয়ে করা হয়েছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করা হয়েছে। তো সেগুলো আমি মনে করি যে সবগুলোই খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে বিশেষভাবে তো স্বাভাবিকভাবে বিনিয়োগ একটা আমার খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে ওখানে একটা জিনিস আগের আলোচনায় যেটা আসেনি, কিন্তু সেটা হলো বন্দর ব্যবস্থাপনার বিষয়েও একটা সহযোগিতার ক্ষেত্র তৈরি করা হয়েছে, চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তো সেটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা কাতারের কাছ থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য যেটা আমরা আমদানি করি সেটা হলো লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এলএনজি। এলএনজি কিন্তু পরিবহন এবং সেটা জাহাজে করে আনা এবং জাহাজ থেকে সেটা খালাস করে আবার জায়গা মতো পৌঁছানো, এগুলো কিন্তু খুব বেশ জটিল কাজ, টেকনোলজিক্যালি বেশ জটিল। সুতরাং সেগুলো করতে কাতারের যথেষ্ট দক্ষতা আছে, এবং সেই দক্ষতাকে আমরা কাজে লাগিয়ে আমরা তো ইতিমধ্যে তাদের কাছ থেকে এলএনজি কিনছি, এবং সেগুলো যাতে আরো বৃদ্ধি করা যায়, তার জন্য যে অবকাঠামো দরকার সেই অবকাঠামোগুলো আরো যাতে গুরুত্বপূর্ণ, আরো শক্তিশালী করা যায়, এবং বন্দর ব্যবস্থাপনা যাতে আরো শক্তিশালী করা যায়, সেই জিনিস নিয়ে আমাদের সহযোগিতা হবে একটা, সেটা খুব গুরুত্বপূর্ণ মনে করি আমি। আরেকটি কথা, একটা আলোচনা হয়েছে কিন্তু কোনো চুক্তি হয়নি, কিন্তু আমি মনে করি যে এই ব্যাপারে কিছু কথা আলোচনায় অগ্রগতি হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের এখন বৈশ্বিক যে ইয়ে চলছে, যুদ্ধাবস্থা বিভিন্ন জায়গায়, এবং তার ফলে বিভিন্ন নিষেধাজ্ঞার ফলে ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য কঠিন হয়ে গেছে। সেখানে ডলারের কি বলা যায় সরবরাহ কঠিন। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে কাতারের কাছ থেকে যদি তাদের কাছ থেকে আমরা যে আমদানিগুলো করি, বিশেষ করে এলএনজি, সেটা যদি আমরা বাকিতে তাদের কাছ থেকে নিতে পারি, যেরকম আমরা এরকম একটা চুক্তি আমরা করেছি সৌদি আরবের সাথে তেলের ক্ষেত্রে, তো সেইটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, আমরা সেই চেষ্টা করছি। আরো কতগুলো জিনিস যেগুলো আলোচনায় আসে নাই, সেগুলো মানে বাইরে আলোচনা করছি না খুব একটা, কিন্তু আমি নিশ্চিত যে সেগুলো এই ব্যাপারে আসবে, যে তাদের কাছ থেকে আমরা বিভিন্নভাবে কি বলে ব্যালেন্স অফ পেমেন্টে কোনো সাহায্য পেতে পারি কিনা, সহযোগিতা পেতে পারি, কারণ তাদের কাছে যথেষ্ট উদ্বৃত্ত অর্থ রয়েছে, তারা পৃথিবীর ধনী দেশগুলোর অন্যতম।
তো সেইখানে আমার মনে হয় যে আমাদের কিছু সম্ভাবনা রয়েছে। তো সেই সব কিছু মিলিয়ে আর যেগুলো ইতিমধ্যে যেসব চুক্তিগুলো কথা আমরা বলেছি সেগুলো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দুই দেশের অর্থনৈতিক আর্থসামাজিক উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সফর। এর বাইরে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কাতার এবং বাংলাদেশ কতগুলো ব্যাপারে মোটামুটি একই রকম চিন্তা করে। যেমন বাংলাদেশ কিন্তু এই ইসরায়েল যে গাজায় ফিলিস্তিনিদের হত্যা করছে, গণহত্যা চালাচ্ছে, সেটার ব্যাপারে বাংলাদেশ কিন্তু অত্যন্ত সোচ্চার তার বিরুদ্ধে, এবং কাতারও কিন্তু তার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছে। যদিও তার সত্ত্বেও তারা একটা মধ্যস্থতা করার চেষ্টা করছে যাতে যুদ্ধবিরতি, সাময়িক যুদ্ধবিরতি করে বন্দি বিনিময় করা যায়, এই কাজগুলো করার চেষ্টা করছে। তারপরে সাহায্য পাঠানো যায় ফিলিস্তিনিদের। অর্থাৎ এই জায়গাগুলোতেও একমত আছে বাংলাদেশ। আমি একটু মুন্সি ফয়েজ আহমেদ আপনার কাছে আরেকটি প্রশ্ন একটু রাখতে চাই, সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি, একটু এই সফরের বাইরে গিয়ে এই প্রশ্নটি করতে চাই বাংলাদেশের কূটনৈতিক জায়গা থেকে, যেহেতু আপনি নিজে কূটনীতিবিদ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, সাবেক রাষ্ট্রদূত আপনি। বাংলাদেশের এই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এই মুহূর্তে যে যুদ্ধ পরিস্থিতি, এর বাইরে অনেকদিন ধরে আপনারাও পরামর্শ দিয়ে আসছিলেন যে আফ্রিকা কিংবা অন্য মহাদেশ কেন্দ্রিক শ্রমবাজার খোঁজার ক্ষেত্রে বাংলাদেশের পদক্ষেপ নেওয়া জরুরি। কি বলবেন এখন আমরা আসলে সেক্ষেত্রে কতটা কাজ করছে একটু আপনার কাছে জানতে চাই, কিংবা কাজ করছে কি আপনাদের পর্যবেক্ষণে সেটা কি অবস্থা? আমি যতদূর জানি যে সেই চেষ্টা বাংলাদেশ করে আসছে, খালি শ্রমবাজার না, বাংলাদেশে যে বিভিন্ন পণ্য যেমন পোশাক, সেটারও বাজার বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছে। এর মধ্যে ব্রাজিলের একটা বড় প্রতিনিধি দল এসেছিল, ব্রাজিলের সাথে আমাদের সেই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। শ্রমবাজারের ক্ষেত্রেও আমরা যতটা সম্ভব সেটাকে ডাইভার্সিফাই করার চেষ্টা করছি। তো সুতরাং এই চেষ্টাগুলো আছে এবং এগুলো থাকবে, অব্যাহত থাকবে। কিন্তু একটি কথা বুঝতে হবে যে কাতারের সাথে কিন্তু আমাদের শ্রমবাজারের অবস্থা অত খারাপ না, যদিও কিছু কিছু সমস্যা আছে যেটা আগে আলাপ আলোচনায় উঠে এসেছে, কিন্তু তাদের সাথে আমাদের যে 4 লাখ লোক তো এমনি এমনি ওখানে কাজ করছে না। তো সুতরাং সেটা জিনিস। আর তাছাড়া অনেক দেশের তুলনায় কাতারে আমাদের বেশ দক্ষ লোকজন, যেমন ডাক্তার না, ইঞ্জিনিয়ার, অনেক ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে কাতারে কাজ করছেন। তারপরে সেমি স্কিলড ওয়ার্কার্স এখানে কাজ করছেন, বিশেষ করে বিভিন্ন নির্মাণ ক্ষেত্রে অথবা পাওয়ার প্ল্যান্টে অথবা এই যে তেল গ্যাসের যে উত্তোলন এবং তাদের যে প্রক্রিয়াকরণ, সেই সব ক্ষেত্রে যেসব আছে, ইউনিট আছে, সেখানে বাংলাদেশি শ্রমিকরা কাজ করছেন এবং যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করছেন। তো সুতরাং আমি মনে করি যে যদিও যুদ্ধাবস্থার চারিদিকে এবং সেই জন্য মধ্যপ্রাচ্যের লোক পাঠানোর ব্যাপারে আমাদের চিন্তার কারণ হতে পারে, এবং তাছাড়াও অন্যান্য বিভিন্ন কারণে আমাদের এই শ্রমবাজার, নতুন নতুন শ্রমবাজার খোঁজাটা খুব জরুরি। তো সেই জিনিসটা তো আমরা করছি। তারপরেও আমরা বর্তমানে যে বাজারগুলোতে আমাদের আছে সেগুলোকেও সংহত করার চেষ্টা করছি, এবং এই কাতারের সাথে কাতারের আমিরের সফরে সেই জিনিসটা এগিয়ে যাবে বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ফরিদ হোসেন আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমি একটু বিরতি নিতে চাই। এই যে সফরটি গেল, আমরা কাতারের শ্রমবাজারে কিংবা যে কোনো শ্রমবাজারে সবসময় একটি বড় অভিযোগ আছে যে আমরা শ্রমিক কিংবা নিচের দিকের যে নিচের সারিতে যারা কাজ করে কিংবা সেই ধরনের শ্রমিক পাঠায়, আমরা পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে কিংবা ব্যবস্থাপক পর্যায়ের শ্রমিক আমরা খুব একটা পাঠাতে পারি না। এই জায়গাতে আমাদেরও তো একটু উন্নতি করার দরকার, যাতে শ্রমবাজারে হয়তো কাতারে 4 লাখ শ্রমিক আমাদের কাজ করছে কিংবা 4 লাখ কর্মী আমাদের কাজ করছে, সেখানে আমরা একটু ভালো কর্মী পাঠানোর দরকার, একটু প্রশিক্ষিত কর্মী। সেই জায়গায় কতটা কাজ করছি আমরা? নিঃসন্দেহে আমাদের সেটা তো করা দরকার, কিন্তু সেই দিকটায় আমাদের জোরটা কম। যেটা আমাদের যেমন যদি ডাক্তার যেত আরও বেশি, যদি নার্স যেত, মানে এরকম ইঞ্জিনিয়ার যেত, এবং এগুলো তো আছে ওই দেশগুলোতে। তো সেগুলোর এখন আমরা কাতার যখন স্টেডিয়াম বানাচ্ছে, তখন আমাদের যারা নির্মাণ শ্রমিক তারাই যাচ্ছে, নেপালের অবস্থা তাই। কিন্তু আপনি যদি এই ধরনের ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের বেলায় যদি ধরুন আপনি আমাদের ভারতের কথা ধরুন, সেখানে কিন্তু তারা এবার হোয়াইট কলার জবের লোক যাচ্ছে, এবং ডাক্তার যাচ্ছে, ইঞ্জিনিয়ার যাচ্ছে, এমনকি নার্সও যাচ্ছে অনেক। আমাদের এখান থেকে নার্স যাচ্ছে, কিন্তু এরা যদি আরও দক্ষ নার্স পাঠানো যায় তাহলে আরও বেশি আয় করবে, আমাদের বাংলাদেশের মর্যাদাটাও বাড়বে। এখন আমরা যেমন সত্যি কথা বলতে কি, আমরা যখন আপনি যান, আমরা যাই, আমরা যখন দেখি যে এয়ারপোর্টগুলোতে নেমেই
আমাদের বাংলাদেশি শ্রমিকরা টয়লেট পরিষ্কার করছে, ওখানকার কি বলে যে ফ্লোর পরিষ্কার করছে, এই মেনিয়াল জব যেগুলো আর কি সেগুলো করছে, তখন এটা থেকেই আমাদের প্রবাসী আয় আসে। নিঃসন্দেহে তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদের কষ্ট, তাদের যন্ত্রণা, তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা, কিন্তু আমার কষ্টও লাগে যে আমার দেশের মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি। সেখানে যদি আপনি একটা হাসপাতালে গিয়ে, শুধু কাতার না, মানে যে দেশে পাঠানো হয় সেখানে গিয়ে দেখতেন যে মানে আপনি ডাক্তার পাচ্ছেন সে বাংলাদেশ। সেক্ষেত্রে বোধহয় মানে শ্রমবাজার খোঁজার পাশাপাশি প্রশিক্ষিত শ্রমিক পাঠালে নিজেদের বার্গেইন ক্ষমতাটাও হয়তো বাড়ে। আমি একটা বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে আসছি আবার আপনার কাছে। মুন্সি ফয়েজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে এর পরের পর্বে আর একজন অতিথি যুক্ত হবেন, উপজেলা নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র একটি বিরতি নিচ্ছি দর্শক। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এ পর্বে কথা বলতে চাই উপজেলা নির্বাচন নিয়ে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রচারণা শুরু হয়েছে প্রথম দফার উপজেলা নির্বাচনে। আমাদের সঙ্গে এই পর্বে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর নাসিম বানু, উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ। স্বাগত জানাচ্ছি অধ্যাপক ডক্টর নাসিম বানু আপনাকে। আমাদের সঙ্গে স্টুডিওতে ফরিদ হোসেন, সম্পাদক ইউএনবি, তিনি তো রয়েছেন আমাদের সঙ্গে। আমি একটু নাসিম বানুর সঙ্গে কথা বলে তারপর আপনার কাছে আসতে চাই। জনাব ফরিদ হোসেন, অধ্যাপক ডক্টর নাসিম বানু, আপনার কাছে শুরুতে আসে এই পর্বে। উপজেলা নির্বাচন প্রতীক বরাদ্দ হয়ে গেছে, প্রচারণা শুরু। এবার দলীয় প্রতীকের নির্বাচনের পদ্ধতি থাকলেও এবার একদল নির্বাচনে আসেনি ঘোষণা দিয়ে, আর একদল ঘোষণা দিয়ে প্রতীক দেয়নি। আপনার কাছে কি মনে হচ্ছে, কেমন হতে চলেছে এবারের উপজেলা পরিষদ নির্বাচন? জনাব অধ্যাপক ডক্টর নাসিম বানু। ধন্যবাদ আপনাকে। আমার মনে হচ্ছে একটা সুষ্ঠু ক্রেডিবল নির্বাচন হবে, প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। একদল প্রতীক নিয়ে নির্বাচন করেননি, এটা আমরা জানি যে কেন করেননি। কারণ হচ্ছে যদি প্রতীক দিয়ে নির্বাচন না করা, মানে হচ্ছে সকলকে একটা আহ্বান জানানো যে আপনারা সকলেই অংশগ্রহণ করেন, বিশেষ প্রতীকের কোনো প্রভাব এখানে থাকবে না। আরেকটা যেটি বলছেন যে একটি বিশেষ দল, আমরা যাতে বলতে পারি যে মাঠের বিরোধী দল, ওনারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, বাট এটা বোধহয় 100% সঠিক মনে হচ্ছে না এখন পর্যন্ত। কারণ এবারও কিন্তু দেখা গেছে যে বিএনপির পার্টিসিপেশন আছে, শুধু বিএনপি এবং জামাত এবং সমস্ত দলেরই কিন্তু পার্টিসিপেশন আছে। যার যার মতো করে, যেহেতু দলীয় প্রতীকের বাইরে নির্বাচনটা হচ্ছে, প্রত্যেকে নিজেদের মতো করে ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে এটা অংশগ্রহণ করছেন এখন পর্যন্ত আর কি। তো সেদিক থেকে বলতে গেলে এই নির্বাচনের ধরনটা একটু ব্যতিক্রমী হলেও স্থানীয় পর্যায়ে নির্বাচন হিসেবে এটি উৎসবমুখর হবে। এই জন্য হবে যে আমরা জানি যে স্থানীয় পর্যায়ে নির্বাচনে শুধুমাত্র যে দলীয় ভাবে যারা রাজনীতি করেন ওনারা অংশগ্রহণ, সেটা কিন্তু নয়। স্থানীয় পর্যায়ে যারা গণ্যমান্য ব্যক্তি থাকেন ওনারাও কিন্তু অংশগ্রহণ করেন। যদিও আমরা জানি যে এই পর্যন্ত আপনার 26 জন প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেছেন। এদের মধ্যে হচ্ছেন আপনার 7 জন চেয়ারম্যান এবং এর মধ্যে 9 জন নারীও আছেন এবং আরো আছেন মোট 19 জন যদি বলি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যাদেরকে আমরা বলতে পারি যে চেয়ারম্যান না, কিন্তু কিন্তু এই যে 27 জন যে ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো, এটার পিছনে কিন্তু একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট হয় যে আসলে যদি ইতিপূর্বে স্থানীয় পর্যায়ে নির্বাচনে আমরা দেখেছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রবণতাটা একটু কম, কিন্তু এবারে প্রবণতার পিছনে একটা জিনিস বলা যায় যে স্থানীয় পর্যায়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা নিজেদের গ্রহণযোগ্যতা জেনে এবং বুঝেই কিন্তু অংশগ্রহণ করেছেন, এবং এই গ্রহণযোগ্যতার কারণেই কিন্তু তারা বলা চলে যে অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসেছেন। এবং ডক্টর নাসিম বানু, একটি বিষয় প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হবে, আপনি চেয়ারম্যান 19 জন, এখানে আমি বলবো যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন। ডক্টর নাসিম বানু, আপনি বলছিলেন যে উৎসব মুখর একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা, কিন্তু আমরা স্থানীয় সরকার নির্বাচন এর আগে সংঘাত সংঘর্ষ সবসময় দেখেছি, এড়ানো সম্ভব হয়নি। এবার দলীয় প্রতীক না থাকায় কি সংঘাত সংঘর্ষ এড়ানো যাবে, কি মনে হয় আপনার কাছে? এখন পর্যন্ত দেখেন যে অবস্থা আছে আর কি, তাতে দেখা যাচ্ছে যে আমরা এখন পর্যন্ত কোনো সংঘাত সংঘর্ষের কিন্তু সে ধরনের কোনো বড় ধরনের কিন্তু কোনো কিছু জানতে পারিনি। আর যেটা একটা দুটা বিচ্ছিন্ন, সেগুলো আমি বলবো যে ব্যক্তিগত পর্যায়ের সম্পর্কের কারণে, এটি খুব যে একটা রাজনৈতিক বিষয় ছিল সেটি আমি বলবো না। আর একটা জিনিস হচ্ছে যে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে যদি আপনি বলেন যে যদি এটা আমি দ্বাদশ সংসদ নির্বাচনের পরে বর্তমান সরকারের অধীনে কিন্তু এটি প্রথম নির্বাচন, যদি আমরা বলি যে বৃহত্তর আকারে এই নির্বাচনটি স্থানীয় পর্যায়ে হলেও এটি কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী হবে আর কি।
এবং নির্বাচন কমিশন যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে এবং ওনাদের মতে যে ওনারা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেছেন সেটি আপনার জাতীয় নির্বাচনের থেকেও বেশি এবং শক্তিশালী হবে। তার মানে কি কিছুটা প্রিকশন কিন্তু আছে, এবং প্রিকশন থাকা মানেই হচ্ছে যে আপনার স্থানীয় পর্যায়ে জনগণ জানেন যে ওনাদেরকে সচেতন ভাবে চলতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা একটা মেসেজ তো আমরা দিতেই পারি যে স্থানীয় পর্যায়ে জনগণ আসলে একটা সুষ্ঠু ক্রেডিবল নির্বাচন কখন হয়, এবং একটা নির্বাচন তখনই হয় যখন সমস্ত স্টেক হোল্ডাররা সক্রিয়ভাবে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে। আমি আসবো আপনার কাছে। আমি একটু ফরিদ হোসেন রয়েছেন, তার কাছে এই একই প্রশ্নের একটু মতামত নিতে চাই। সংঘাত সংঘর্ষের বিষয়টি সবসময় সামনে আসে, এক, আর দুই হচ্ছে দলীয় প্রতীকের যে বিষয়টি সেটি এবার বলা চলে নেই, সবাই যা আলাদা আলাদা প্রতীক নিয়ে লড়াই করবেন। আরেকটি হচ্ছে দলীয় প্রতীক না থাকলেও দলীয় রাজনীতির প্রভাব মুক্ত থাকা সম্ভব হবে কিনা, আপনার কাছে কি মনে হয় আদৌ? সম্ভব হবে কিনা সেটা তো আর প্রশ্ন নয়, এটা সম্ভব নয়। কারণ যারাই এখানে নির্বাচনে অংশগ্রহণ করছে তারা যেমন আওয়ামী লীগের প্রতীক ব্যবহার করছে না, কিন্তু আওয়ামী লীগ দলেরই লোক, এবং বিএনপিও যারা দলের সিদ্ধান্ত মানে উপেক্ষা করে করছে তারাও তো দলেরই লোক। এটা আমাদের এখানে দীর্ঘদিন আগে তো প্রতীক নিয়েই করতো, এবং দীর্ঘদিন থেকে এটা রাজনৈতিকভাবেই এই স্থানীয় সরকার নির্বাচন হয়। আমরা আমাদের ছোটোবেলায় ধরেন আমরা যখন স্কুলের ছাত্র বা কলেজে সেই সময়টায় যেটা ছিল সেটাতে আমরা দেখতাম যে দলের বাইরেও গণ্যমান্য লোক কিছু কিছু অনেকেই করতেন। এখন সেই জিনিসটা সেভাবে নেই, থাকলেও খুব কম, সংখ্যাটা খুব কম, এবং এটা দলীয় ব্যাপারই। এবং আওয়ামী লীগ তার নিজস্ব কৌশলের কারণে, এবং আপনি জানেন জাতীয় নির্বাচনে তার যে অবস্থাটা হয়েছিল যে বিএনপি বা না আসার কারণে নিজেরাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়েছিল, এবং তাতে করে ৬২ জন আপনি জানেন যে জয়ী হয়েছিল। আওয়ামী লীগের যারা নৌকা প্রতীকের প্রার্থী তাদেরকে হারিয়ে, সেটার থেকে তারা দেখলো যে এটা যদি উপজেলা নির্বাচনে আবার নৌকা প্রতীকটা রাখা হয় সেখানে অন্য ধরনের একটা পরিস্থিতি হতে পারে। কাজেই তারা সেটাকে কৌশলগত কারণে নৌকা প্রতীকটা মানে বাদ দিল। এখন সাধারণত এই ধরনের নির্বাচনগুলো, স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, এগুলো উৎসব মুখরই হয়। সাধারণ মানুষ তাদের নিজেদের প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে মানে নিঃসন্দেহে উৎসাহিত, একদিকে তারা উৎসাহী থাকে, অন্যদিকে যারা অংশ নিচ্ছেন তারাও আনার ক্ষেত্রে যায় ইত্যাদি। কিন্তু এবারের যেটা আপনি জানেন, যেটা তো না বললে হবে না, কারণ আপনি তো মাটি চাপা দিয়ে রাখা যায় না, এটা আওয়ামী লীগ। বড় জিনিসটা যেটা প্রশ্ন হয়ে আসছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের দিক থেকে মানে তার সর্বোচ্চ পর্যায় থেকে দলীয় নির্দেশনা দেওয়া হয়েছিল, এবং কেন্দ্রীয় পর্যায় থেকে যে যারা এমপি আছেন তারা তাদের কোনো আত্মীয় স্বজন, স্বজন, এমনকি দূরের শালা সম্বন্ধী, শালি, এরকম ছেলে মানে তো নয়, ছেলে মেয়ে তো নয়, তাদেরকে তারা সমর্থন দিতে পারবে না, মনোনয়ন প্রত্যাহার করার কথা বলা হয়েছিল। এই প্রত্যাহারটা আমরা যত জানি গত আগামী ৮ই মেতে যেটা হবে ১৪৮টা, কারণ দুইটাতে হচ্ছে না, দুইটাতে রুমা এবং থানচি বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়েছে পরিস্থিতির কারণে। কাজেই সেখানে ৩৫টি উপজেলাতে এই নির্দেশটা মানা হয়নি, যেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে দেখলাম। কাজে এটা একটা ঘটনা আপনার ভালো মন্দ, বা আওয়ামী লীগের দিক থেকে আজকেও মানে গতকাল মানে বলা হচ্ছে, বাহাউদ্দিন নাসিম সাহেব বলেছেন, আমরা দেখলাম যে কঠোর মানে কি করে সাধারণ সম্পাদক ওয়াদুল কাদেরও সেদিন বলেছেন যে তালিকা করা হচ্ছে, বলছেন যে কঠোর। কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি, আমি নাম নিয়ে বলে যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য যারা এমপি বা কেন্দ্রীয়, তাদের আত্মীয় স্বজনরা কিন্তু আছে, তারা মানে প্রত্যাহার করেনি। কাজে এটা তাদের জন্য একটা কি বলে যে আমরা যেটাকে বলি না যে একটা সমস্যা, অস্বস্তির একটা কারণ, এবং অস্বস্তির কারণেই, এবং এটা একটা ঘটনা হচ্ছে এবারে। এবং এটা নিয়েই কিন্তু লেখালেখি বেশি হচ্ছে পত্রপত্রিকায়, অন্য কে কতটা ভোটার আসবে, কে আসবে না, উৎসব মুখর হবে কি হবে না। এবং এই জায়গাটার চেয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি আলোচনায় চলে আসছে যে কারা, এবং এটা বিএনপির বেলায়ও, বিএনপিও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে না, বর্জন করছে, কিন্তু তাদেরও প্রায় ৪০ জনের মতো আমরা জানি যে তারা আছে, তারা প্রত্যাহার করেনি। কাজে এই দুটো দলেরই, বড় দুটো দলেরই একটা জিনিস দেখা যাচ্ছে যে তারা এই দলগুলোর যারা নেতা বা স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, যে তারা
অংশগ্রহণ নির্বাচনে করতে চায় শুধু এটা না যে তারা দাঁড়ালেই জিতে যাবে, তারা ক্ষমতায় থাকবে, তাদের ক্ষমতা আছে, এইটার কারণেই তারা এই ধরনের দলীয় কেন্দ্রীয় যে নির্দেশনা থাকে সেগুলোকে ভঙ্গ করার প্রবণতাটা সেখান থেকে আসে। এবং কিন্তু এটার জন্য যে এটার মানে যে দিকটা খুব নেতিবাচক এই দলগুলোর জন্য, যে মানুষের মধ্যে একটা ধারণা জন্মায় যে কিরে বাবা, দলের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হলো, তারপরে সেই নির্দেশ মানা হলো না। এখানে আরেকটা জিনিস এরা বলে, এদের মধ্যে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে ভাই এখন তো নির্দেশনা দিয়েছে, কোনো অসুবিধা নেই, আমি জিতে গেলে আমাকে মাফ করে দেবে। এমন এটা হয়েছে যে আমি যদি জয়ী হই তাহলে আমি মাপ পেয়ে যাব। জি, আমি শেষ করতে চাই এই পর্ব। অধ্যাপক ডক্টর নাসিম বানু একেবারে এক লাইনে কিছু বলতে চাইলাম যে নির্বাচনের গ্রহণযোগ্যতা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে জাতীয় নির্বাচন দেখার পরে, আপনার কাছে কি মনে হয় একটু সংক্ষেপে যদি বলেন। আসলে নির্বাচনে অনেক সময় অনেক ধরনের রাজনৈতিক কৌশল নিতে হয়। দেখেন, জাতীয় নির্বাচনে একটা রাজনৈতিক কৌশল নেওয়া হয়েছিল যে স্বতন্ত্রদের ফ্রি করে দেওয়া হয়েছিল যে ওনারা ওনাদের মতো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এবারে আবার দলের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা এসেছেন যে নিজেদের আত্মীয়স্বজন অংশগ্রহণ করতে পারবেন। দুটির প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সেটা জাতীয় নির্বাচন ছিল এবং স্থানীয় পর্যায়ে নির্বাচন। এটা স্থানীয় পর্যায়ে নির্বাচনে আমি বলবো যে সেদিক থেকে কিছুটা উদারতা দেখানো হয়েছে যাতে সকলে অংশগ্রহণ করতে পারে। কারণ একটা জিনিস আমরা জানি যে সকলেই নির্বাচনে অংশগ্রহণ করার একটা সাংবিধানিক অধিকার আছে, সেদিক থেকে ওনারা সকলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু দলীয় অবস্থান থেকে যদি বলা হয় যে নিজের খুব কাছের বা আত্মীয় স্বজন বা রক্তের সম্পর্কে কেউ অংশগ্রহণ করতে পারবে না, তার মানে কি দল এখন ধীরে ধীরে আমিত্ববাদের ঊর্ধ্বে উঠতে চাচ্ছে। অর্থাৎ আমি এবং আমার রিয়েলিটি সারাউন্ডিং যারা আছে তাদেরকে নিয়ে আমি দল করব, স্থানীয় পর্যায়ে নির্বাচন করব, ডমিনেশন করব, সেটা থেকে একেবারে স্থানীয় পর্যায় থেকে ধীরে ধীরে পূর্ণ গণতান্ত্রিক চর্চা করার জন্য কিন্তু ধীরে ধীরে উঠে আসতে চাচ্ছে। অর্থাৎ এটি যেমন সংবিধানে আছে যে তার সাংবিধানিক অধিকার উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, তার মানে সেই নির্দেশনা যখন সেই নির্দেশনা যখন অমান্য করা হচ্ছে, আমি একটু বলিনি, জনগণের সকলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে এবং সেটি মুক্ত করে দেওয়ার জন্য একটি পথ করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে একেবারে গ্রাসরুট লেভেল থেকে। আমি বুঝতে পেরেছি যে জাতীয় পর্যায়ে যখন এটি বলা হয়েছিল তখন আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা নিশ্চিত করার জন্য আমাদেরকে জাতীয় নির্বাচনটা মানে বিষয়টা হচ্ছে যে এই নির্দেশনা যখন মানা হয়নি সেখানে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়। আমি সেটির বিষয়ে কিন্তু আমি জাস্ট 30 সেকেন্ড বলবো। সেটির বিষয়ে কিন্তু 30 তারিখে একটা আলোচনা হবে, সিদ্ধান্ত হবে, হতে পারে একটা সমন্বয় হতে পারে। আবার একটা জিনিস দেখবেন যে একটা নতুন উদ্যোগ হয়েছে, সেটি হচ্ছে যে আমি কেন ভোট দিব। অর্থাৎ শুধুমাত্র যে এটি করা হয়েছে তা কিন্তু না, লোকজনকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য কিন্তু উদ্বুদ্ধ করা হবে, যেটি স্থানীয় পর্যায় থেকে শুরু হলো, এক সময় এটা জাতীয় পর্যায়ে এবং জাতীয় ইলেকশন পর্যন্ত যাবে। তখনই এই চর্চা তখনই এই সুদূরপ্রসারী পজিটিভ এই সুদূরপ্রসারী চিন্তার প্রতিফলনটা আসলে তখনই বোঝা যাবে। জি, যখন অসংখ্য ধন্যবাদ অধ্যাপক নাসিম বানু আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার একটা বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে আসছি। আমাদের সঙ্গে রেলের ভাড়া বাড়ছে 4 মে থেকে, এই বিষয়ে একটু কথা বলবো। আর একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন। বিরতি নিচ্ছি দর্শক। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র ফিরছে একটু পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এই পর্বে কথা বলতে চাই রেলের ভাড়া বাড়ছে 4 মে থেকে 4 মে থেকে, এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হয়েছেন আশিস কুমার দে, সাধারণ সম্পাদক, নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। স্বাগত জানাচ্ছি জনাব আশিস কুমার দে আপনাকে। স্টুডিওতে রয়েছেন ফরিদ হোসেন, সম্পাদক ইউএনবি। আমি আশিস কুমারদের কাছে কথা বলে তারপর আপনার কাছে আসতে চাই। জনাব আশিস কুমার দে, শুনছেন নিশ্চয়ই, রেলের ভাড়া বাড়ছে, কতটা যৌক্তিক, কিংবা আপনার কাছে কি মনে হয় যৌক্তিক কি না আদৌ? যদি মোটা দাগে বলতে হয়, বিদ্যমান প্রেক্ষাপটে জনজীবনের যে দুর্বিষহ অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানাবিধ কারণে এই অবস্থায় গণপরিবহনের ভাড়া বৃদ্ধি মরার উপর ফাড়ার ঘাড় মতোই মনে হবে সাধারণ মানুষের ক্ষেত্রে। যদিও রেলের ভাড়া বৃদ্ধির প্রক্রিয়াটি, এটাকে বৃদ্ধি ঠিক বলা যাবে না, যদি আবিধানিক ভাষায় বলতে হয় এটা ছাড় দেওয়া হচ্ছিল এতদিন যাবে। এতে হলে 100 কিলোমিটার উপর থেকে 101 কিলোমিটার থেকে 250 কিলোমিটার পর্যন্ত রেয়াত বা ছাড় দেওয়া হয়েছিল
20% এবং 251 থেকে 400 কিলোমিটার পর্যন্ত 25%, এবং 400 কিলোমিটার উপরে 30% ছাড় দেওয়া হয়েছিল। সেই ছাড়টাকে যেটা সিদ্ধান্তটা হয়েছিল মূলত 2012 সালে, সিদ্ধান্ত কার্যকর হয়নি, সেটি কার্যকর পরবর্তীতে প্রধানমন্ত্রীর সম্মতির মধ্যে দিয়ে তখন সেকশন ভিত্তিক একটা বাদ দেওয়া হয়েছিল, 4 মে থেকে কার্যকর হবে বলে রেল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। তো যেটাই দিয়ে থাকুক না কেন, নিয়মতান্ত্রিক পন্থাটি করা হলেও এই বিদ্যমান অবস্থাতে সাধারণ মানুষের মানে দ্রব্যমূল্যের শনৈ ঊর্ধ্বগতির কারণে নাভিশ্বাস হচ্ছে। এই অবস্থায় প্রাকৃতিক বৈরী আবহাওয়া, যে বিশ্ব উষ্ণায়নের কারণে এত জনজীবনে শ্রমজীবী মানুষের আয়ের পথ অনেকটা সংকুচিত হয়েছে। এই অবস্থায় ভাড়াটি বৃদ্ধি করা অনেকটা অন্যায্য বলে আমি মনে করি। জি, আমি আসছি আপনার কাছে। ফরিদ হোসেন, আপনার কাছে কি মনে হয়? না, দেখুন, এটা যে কথাটা বলা হলো এখানে, সেই দিক থেকে ব্যাপারটা এরকমই। আপনার দূরবর্তী ভ্রমণের জন্য রেলে তাদের দিক থেকে একটা অনেকদিন থেকেই একটা ব্যাপার ছিল, এটা বোধহয় 1992 সাল থেকেই, যে আপনার 100 কিলোমিটার পর্যন্ত একটা ভাড়া, তারপরে আপনি যত যাবেন তারপরে আস্তে আস্তে বাড়বে, মানে দূরত্ব ভিত্তিক কর রেয়াত। সেই জায়গায় আপনাকে একটা রেয়াত দেওয়ার ব্যাপার ছিল, সেটা উঠিয়ে দিচ্ছে এবং স্বাভাবিকভাবে বেড়ে যাবে। এবং সামগ্রিকভাবে একটা হিসাব করা হচ্ছে যে সব মিলিয়ে 30% ভাড়া বাড়তে পারে বা তার বেশি। তো আপনার শুনুন, এখন যে কথাটা আমরা জানি, সব জায়গায় মূল্য বৃদ্ধির একটা ব্যাপার আছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে এবং সেই ব্যয় বাড়ার ক্ষেত্রে আপনার মানুষ হিমশিম খাচ্ছে, এগুলো তো বলা হচ্ছে। এক্ষেত্রে রেল খাতের উন্নয়নের কথাও যোগ করছে, মানে প্রভাব পড়বেই। এখন এটা নিয়ে একটা কথা যেখানে উঠে আসছে যে রেলওয়ের ক্ষেত্রে যে দুর্নীতি এবং এই জিনিসগুলো কি আরও দক্ষতা বাড়ানো, তার যে উন্নয়ন খাতে অনেক ব্যয় হয়েছে, আবার অনেক অর্থও আছে যেটা তারা খরচ করতে পারছে না, এই যে একটা পরিস্থিতি, সেগুলোর দিকে নজর না দিয়ে শুধু ভাড়া বৃদ্ধি বা এই ধরনের দিকে যাওয়া, সেটা একটা দিক। আরেকটা হচ্ছে, যদি আপনি এগুলো না করতে চান, আরও চাপ তৈরি করতে না চান, তাহলে পরে আপনার দক্ষতাটা বাড়াতে হবে। আর আমরা যেখানে দেখি যে অনেক ক্ষেত্রে আমাদের সমস্যাটা হচ্ছে দুর্নীতি। আপনি যদি দুর্নীতিটা কমাতে পারেন, তাহলে পরে সেখানে আপনার অনেক দিক থেকে কিন্তু এই ভাড়া বৃদ্ধির প্রশ্নটা প্রয়োজন হয় না। কাজে এগুলোকে নিয়ে ভাবতে হবে। আরেকটা জিনিস যেটা, যে আমরা এবারে যা দেখলাম বা সবসময় দেখে আসছি, এই যে ঈদের আগে পরে 320 মানে জনের মতো লোক মারা গেল, আরও কয়েকশো আহত হলো। সেই ক্ষেত্রে রেল যাত্রাটা কিন্তু অনেকটাই নিরাপদ এবং আমাদের অনেকেই এখন রেল যাত্রার দিকে ঝুঁকে পড়বে। এবং আমরা দেখেছি যে গত 2009 থেকে 2023 রেলওয়ের দিক থেকে বলা হচ্ছে অনেক উন্নয়ন তারা করেছে, অনেক নতুন নতুন স্টেশন করেছে, অনেক রেল সেতু তৈরি করেছে, কিছু রেল লাইন নতুন তৈরি করেছে, সব কিছু করেছে। কিন্তু এগুলোর সর্বোচ্চ ব্যবহার করার জন্য আবার অন্যান্য যা জিনিসগুলো দরকার, ইঞ্জিন, লোকোমোটিভ, সেই তুলনায় নেই। কাজেই এই সবগুলো ফ্যাক্টর মিলেই আজকে প্রয়োজন সরকারের। আমি একেবারে শেষ দিকে রয়েছে, আমি একটু আশিস কুমারদের কাছে একটি প্রশ্ন রেখে শেষ করতে চাই। জনাব আশিস কুমার দে, এই যে যেটি ফরিদ হোসেনও বলছিলেন যে আমরা দুর্নীতি দূর করা কিংবা রেলের যে অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় দুর্বলতা, সেগুলো দূরে রেখে ঠিক করে আমরা এই ভাড়া বাড়ার যে প্রয়োজনটা সেটা দূর করতে পারতাম, সেটি আমরা কতটা করছি, কিন্তু আদৌ করছে কিনা সেই চেষ্টাটা? আমি ফরিদ ভাইয়ের বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত যে রেলওয়ের উন্নয়নে বিশ্বব্যাংক যখন 75 পরবর্তী সময় বিশ্বব্যাংক যখন বাংলাদেশের রেলওয়েকে সংকুচিত করার পরামর্শ দিয়েছিল, সেই জায়গা থেকে আমরা উত্তরণ ঘটাতে শুরু করেছি 2009 সালের পর। অর্থাৎ বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি 2008 নির্বাচনী স্তরে রেলওয়ের উন্নয়নের কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেটি তিনি বাস্তবায়নের পথে এগোচ্ছেন। এবং এই রেলের উন্নয়নের জন্য পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের এই 15-16 বছরে সেই বরাদ্দের বিপরীতে
আমাদের যে উন্নয়ন সেটি প্রত্যাশিত নয়। এর অন্যতম কারণ হলো ম্যানেজমেন্টের অভাব, প্রকল্পগুলো পরিচালনা ক্ষেত্রে প্রকল্প পরিচালক এবং পরামর্শকদের দুর্বলতা বা গাফিলতি, উদাসীনতা এবং শেষ করতে চাই আমি অনিয়ম, দুর্নীতি এখানে একটি বড় ফ্যাক্টর বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ আশিস কুমার দে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ফরিদ হোসেন শেষ করতে হচ্ছে, আর একেবারেই সময় নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র আজ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।